ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রেসি রাইটিং অর সামারি রাইটিং। তোমরা যারা পিএসসি ক্লার্ক মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও আইসিডিএস সুপারভাইজার মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের সকলের জন্য আশা করি এই ভিডিওটি খুব হেল্পফুল হবে, এই ভিডিও লেসনটি খুব হেল্পফুল হবে। তার কারণ তোমাদের মেন্সের সিলেবাসে প্রেসি রাইটিং আছে, সেটা পিএসসি ক্লার্কশিপ হোক বা আইসিডিএস সুপারভাইজার হোক। এবং প্রেসি রাইটিং কীভাবে লিখতে হবে, দেখো, প্রেসি রাইটিং কোনো কমন আসবে না। প্রথম কথা, রিপোর্ট রাইটিং থেকে হয়তো কমন পেতে পারো বা ওই ধাঁচের একটা পেতে পারো, কিন্তু প্রেসি রাইটিং থেকে কোনো কমন পাবে না। তাহলে তোমাকে প্রেসি রাইটিংটা শিখতে হবে। প্রেসি রাইটিং কীভাবে লিখবো, তার রুলস কী, কীভাবে সহজে লিখতে পারবে, এগুলো কিন্তু শিখে নিতে হবে। তো এই চ্যানেলে আগে প্রেসি রাইটিংয়ের উপর ভিডিও আছে, সেখানে আমি স্টেপ বাই স্টেপ গাইড বা ইনস্ট্রাকশনস দিয়েছি। আজকের ভিডিওতেও আমি তোমাদের একটু লিটল ইন্ট্রোডাকশন দিয়ে দেবো প্রেসি রাইটিংয়ের ওপরে, স্মল ইন্ট্রোডাকশন, এবং তারপরে দেখবো কয়েকটি প্রেসি রাইটিংয়ের এক্সাম্পল এবং কীভাবে সেগুলো লিখছি সেগুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি বলে রাখি যে স্মার্ট ক্লাসকে তোমরা ফেসবুকে ফলো করতে পারো, এবং স্মার্ট ক্লাস ইজ অলসো অ্যাভেলেবল অন টেলিগ্রাম। এছাড়াও কতগুলি রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন অলরেডি তোমরা এই চ্যানেলে পাবে, যেমন লকডাউনের উপর রিপোর্ট রাইটিং বা চাইনিজ অ্যাপস ব্যান নিয়ে রিপোর্ট রাইটিং, এসব কিছু ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং বা ডেসক্রিপটিভ ইংলিশের উপরে ভিডিও লেসন তোমরা পাবে। এর পাশাপাশি যারা আইসিডিএস সুপারভাইজার মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের বলে রাখি যে ইংলিশ গ্রামার ভোকাবুলারির উপরও ভিডিও লেসন তোমরা এই চ্যানেলে পাবে। সো সকলকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখতে, এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। যদি কোনো প্রশ্ন মতামত থেকে থাকে বা যদি কোনো ডাউট তৈরি হয় তাহলে সেটাও জানাবে কমেন্টে, এবং যারা নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে চলো আজকে দেরি না করে দেখে নিই প্রেসি রাইটিং। দেখা হচ্ছে প্রেসি রাইটিংয়ের রুল। তাহলে প্রথমে দেখতে হবে ডিসাইড দ্য থিম অফ দ্য প্যাসেজ। তোমাকে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা থিমটা কী, মানে সেটা মূল বিষয়বস্তুটা কী সেটা জানতে হবে। প্রেসি রাইটিং মানে কোনো কিছুকে সারসংক্ষেপ করে লেখা, তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে তার থিমটা কী। এরপর দেখো নো রিপ্রোডাকশন অফ দ্য ইম্পর্টেন্ট সেন্টেন্স, মানে কোনো কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স পেলে সেটাকে তুমি হুবহু টুকে দিলে সেটা কিন্তু করলে হবে না। প্রেসি রাইটিং কিন্তু এটা নয়। হ্যাভ ব্রেভিটি অ্যান্ড ক্ল্যারিটি। এবার দেখো তোমার লেখার মধ্যে একটা স্পষ্টতা থাকতে হবে, মানে তুমি যে লিখছো যেটা সেটার মানেটা যেন ক্লিয়ারলি এক্সপ্রেস হয়। এরপর রিফ্লেক্টস দ্য ইন্টেলিজেন্স অফ দ্য প্রেসি রাইটার। এরপরে তুমি যত স্পষ্ট করে লিখবে তত তোমার ইন্টেলিজেন্সটা রিফ্লেক্ট হবে, মানে তত বুঝতে পারবে, যে এক্সামিনার বুঝতে পারবেন যে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে সে নিজে থেকে লিখেছে, অরিজিনাল লিখেছে এবং ভালো লিখেছে। তো ইউজ ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। অ্যাভয়েড ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইউজ ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচটাকে আমরা বাদ দেবো, মানে ন্যারেশন চেঞ্জ যেটা হয় সেই ডাইরেক্ট স্পিচটাকে বাদ দেবো, ইনডাইরেক্ট স্পিচ ইউজ করবো। সেটা কীভাবে করবো সেটা আমি দেখাবো। নো কমেন্টস বাট কনক্লুশন। এরপর আমি কোনো পার্সোনাল কমেন্ট করবো না, যেটা প্যাসেজ দেওয়া থাকবে সেখানে যেটা বলবে সেই বিষয়টাকে আমি রিপ্রোডিউস করব আমার ভাষায়, কিন্তু আমার কমেন্ট দেবো না। 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ, এবার অরিজিনাল যে প্যাসেজটা দেওয়া থাকবে তার 1/3 হবে তোমার প্রিসিটা। ধরো 100টা ওয়ার্ড আছে তোমার প্যাসেজটাতে, তাহলে তোমার প্রিসিটা দাঁড়াবে 30 থেকে 35 বা 40, তার বেশি কিন্তু নয়। তাহলে এরপর দেখো কয়েকটা প্রেসির এক্সাম্পল দেখে নেবো। দ্য ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট প্যাসেজ যেটা আমাদের প্রেসি করতে হবে। এবার দেখো যেটা করবো সেটা হচ্ছে প্রথমে প্যাসেজটা আমরা পড়ে নেব। তো ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল ফর এ ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল অর ব্রেভ ম্যান টু মেক মানি ফর দ্য চিফ অবজেক্ট অফ হিস থটস, জাস্ট অ্যাজ ইট ইজ ফর হিম টু মেক হিস ডিনার দ্য প্রিন্সিপাল অবজেক্ট অফ দেম। All healthy people like the dinners, but the dinner is not the main object of their lives. So all healthy minded people like making money or to like it and enjoy the sensation of winning it. It is sometimes something better than money. তো এখানে বলতে চাইছে যে আমরা যারা ওয়েল এডুকেটেড পার্সন বা ইন্টেলেকচুয়াল পার্সনস, তাদের কাছে মানি মেকিংটাই সব কথা নয়, তাদের কাছে তাদের ওয়ার্ক বা তাদের সার্ভিস, তাদের ডেডিকেশন হচ্ছে তাদের বড় কথা। এবার এখানে এক্সাম্পল দিয়েছে, আ গুড সোলজার ফর ইনস্ট্যান্স মেনলি উইসেস টু ডু হিজ ফাইটিং ওয়েল। এই সম্পর্কে একটা কথা বলে রাখি, এখানে যেটা বলছে যে আমরা যেমন খাবার জন্য বেঁচে থাকি না, আমরা খাই ঠিক আছে, বেঁচে থাকি, কিন্তু আমরা খাবার জন্য বেঁচে থাকি না। ইট ইজ নট দ্য সোল এম অফ আওয়ার লাইফ। একইভাবে আমাদের মানি মেকিংটাও লাইফের সোল এম নয়। So a good soldier, for instance, mainly wishes to do his fighting well. He is glad of his pay, very properly so, and justly grumbles when you keep him 10 years without it. বলছে যে যে একজন ভালো সোলজার সে তার ফাইটটা ভালো করে করতে চায়, সে তার কাজটাকে ভালো করে করতে চায়, এবং সে ততক্ষণ পর্যন্ত কাজ করে যায় যতক্ষণ টিল হিজ মিশন অফ লাইফ ইজ টু উইন ব্যাটেলস। কেন না, সরি, এখানে এটা হবে যে হিজ মিশন অফ লাইফ ইজ টু উইন ব্যাটেলস। তার লাইফের মিশনটা হচ্ছে যুদ্ধ জেতা, নট টু বি পেইড ফর উইনিং দেম, মানে সে জিতে গিয়ে যে তার পয়সাটা তার কাছে বড় কথা নয়। একইভাবে ক্লার্জিম্যানের কথা বলেছে, ক্লার্জিম্যান মানে পুরোহিত বা প্রিস্ট। ইজ এসেন্সিয়ালি ব্যাপটাইজ, তার কাজটা কি না ব্যাপটাইজ করা এবং প্রিচ করা, মরালি কাউকে দীক্ষা দেওয়া। একইভাবে ডাক্তারদের কথা, তো ডাক্তারদের কথা কী বলেছে দেখে নিই। সো দে লাইক ফিজ নো ডাউট অর টু লাইক দেম
Yet if they're brave and well educated, the entire object to their lives is not fees. তাহলে তাদের জীবনের মূল মন্ত্রটা কিন্তু শুধু ফিজ নয়, তাদের মূল মন্ত্রটা হচ্ছে মানুষকে সারিয়ে তোলা, পেশেন্টকে সারিয়ে তোলা, তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া। এটাই হচ্ছে ডাক্তারদের কাজ বা ডাক্তারের স্যাক্রিফাইস করা বা ডেডিকেশন করা, এটা জীবনের মূল মন্ত্র। তো এখানেই বলছে যে দে অন দ্য হোল desire to cure the sick, and if they are good doctors and the choice or fairly to them would rather cure their patient and lose their fee than kill him and get it। মানে টাকাটা নেবার থেকে বরং তার কাছে সারিয়ে তোলাটা হচ্ছে তার বেশি কনসার্ন। সো হুই ইজ মোর কনসার্ন টু কিওর দ্য সিক। তো এখানে এটাই হচ্ছে মূল কথা। লাস্টে যেটা বলেছে, সো দেয়ার ওয়ার্ক ইজ ফার্স্ট, দেয়ার ফি সেকেন্ড। তাহলে প্রথমে আসছে তাদের ওয়ার্ক আর পরে আসছে তাদের ফি। তাহলে এখানে আমরা এটাকে প্রিসি করব। তাহলে এখানে আমরা যে মূল আইডিয়াটা পেলাম সেটা হচ্ছে যে মানুষের জীবনে টাকা রোজগারটা অবশ্যই দরকার, ইট ইজ ইম্পর্টেন্ট, বাট ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট নয়, বরং তার থেকে তার কাজটা বেশি ইম্পর্টেন্ট। তাই এখানে আমি লিখেছি, দেখো যে মানি মেকিং একটা টাইটেল দিয়েছি, সার্ভিস কামস ফার্স্ট, মানি সেকেন্ড। মানি মেকিং ইজ নট দ্য অনলি এম ইন লাইফ, শুধুমাত্র বা একমাত্র আমাদের জীবনের পারপাস কিন্তু নয়। ফর এ ওয়েল এডুকেটেড পার্সন সার্ভিস অ্যান্ড ওয়ার্ক আর মোর ইম্পর্টেন্ট দ্যান মানি, মানির থেকে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সো এ ব্রেভ সোলজার প্রাইজেস অনার অ্যান্ড ভিক্টরি মোর দ্যান ইজ পে। ব্রেভ সোলজারের কাছে তার কাছে অনার, তার সম্মান, তার জয়, এটা হচ্ছে তার কাছে বেশি ইম্পর্টেন্ট। আ গুড ক্লার্জিম্যান ইজ মোর ইন্টারেস্টেড ইন দ্য মরাল ওয়েলফেয়ার অফ হিজ পিপল দ্যান হিজ রিটার্নস। মানে একজন মানুষের যে নৈতিক উন্নতি সেইটা বেশি কনসার্ন কার কাছে, একজন প্রিস্টের কাছে বা একজন ক্লার্জিম্যানের কাছে। আ গুড ডক্টর একইভাবে সে হি ইজ মোর কনসার্নড অফ দ্য পেশেন্টস বা ফর দ্য পেশেন্টস। তাই বলছে গুড ডক্টর ভ্যালুজ দ্য কেয়ার অফ হিজ পেশেন্ট ফার মোর দ্যান হিজ ফিজ, তার ফিজের থেকেও বেশি তার কাছে তার পেশেন্টদের কনসার্নটা বেশি। এবং লাস্টের লাইনটা লিখেছি দেখো, দাস উইথ অল দ্য ওয়েল এডুকেটেড ইন্টেলেকচুয়াল পার্সনস দ্য ওয়ার্ক ইজ ফার্স্ট, মানি নেক্সট। ওয়ার্ক হচ্ছে প্রথমে, মানি হচ্ছে শেষে। তাহলে এটাই হচ্ছে এই প্যাসেজটার মূল আইডিয়া ছিল, এবং এই প্যাসেজটার মূল আইডিয়াটা আমি নিজের ভাষায় লিখেছি। এবং এখান থেকে দরকার হলে তুমি একটা দুটো ওয়ার্ড নিতে পারো, কিন্তু পুরো সেন্টেন্স কিন্তু আমি তুলিনি, এবং পুরোটা লিখেছি ইনডাইরেক্ট স্পিচে অবজেক্টিভ ফর্মে। ক্লিয়ার? এরপর দেখো একটা প্যাসেজ আছে টিচিং নিয়ে। টিচিং ইজ দ্য নোবেলেস্ট অফ প্রফেশনস। আর টিচার হ্যাজ এ স্কেয়ার্ড হবে না, এটা সেক্রেট হবে, এটা হবে সেক্রেট। ইট ইজ হি অন হুম রেস্ট দ্য রেসপন্সিবিলিটি অফ মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়ং চিলড্রেন। তাহলে একজন টিচারের প্রফেশন বা একজন টিচারের যে রেসপন্সিবিলিটি সেটাকে নিয়ে বলছে, এবং টিচিংকে বলা হচ্ছে নোবেলেস্ট অফ প্রফেশনস। এরপরে টিচারের কাজ কি না, মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়ং চিলড্রেন। দেখো এখানে মেন কথাগুলো আমরা তুলে নেব। মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়ং চিলড্রেন, টিচারের কাজ হচ্ছে মানুষকে বা তার চারিত্রিক গঠন করা বা চরিত্র গঠন করা, চারিত্রিক বৈশিষ্ট্যের উন্নতি করানো। অ্যাপার্ট ফ্রম ডেভেলপিং দ্য ইন্টেলেক্ট হি ক্যান ইনকালকেট ইন দেম কোয়ালিটিস অফ গুড সিটিজেনশিপ। এর পাশাপাশি কী করতে পারে, ভালো সোসাইটিতে থাকতে গেলে আমাদের যেন ভালো রেসপন্সিবল পার্সন হতে হয় সেটা শেখার টিচার। রিমেনিং নিট অ্যান্ড ক্লিন, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, টকিং ডিসেন্টলি, ভালোভাবে কথা বলা, ভালো আচরণ করা, এগুলো কিন্তু টিচারের কাছ থেকে আমরা শিখি। তাই বলছে দিস ভার্চুস আর নট ইজি টু বি ইমবাইবড, এবং এই ভার্চুগুলো সহজে কিন্তু দেওয়া যায় না কারোর মধ্যে। সো অনলি হি হু হিমসেলফ লিডস এ লাইফ অফ সিম্পলিসিটি, পিউরিটি অ্যান্ড রিজিড ডিসিপ্লিন, যে নিজের ডিসিপ্লিন সেই একমাত্র এই কাজগুলো করতে পারে অন্যের উপরে। আরও বলেছে দেখো, বিসাইডস এ টিচার অলওয়েজ রিমেন্স ইয়ং, হি মে গ্রো ওল্ড ইন এজ বাট নট ইন স্পাইট। একজন টিচার সে তো বয়সে তার বয়সে বাড়বে, কিন্তু মনের দিক থেকে সে কিন্তু একজন ইয়ং পার্সন থাকে। কেননা তার যে তার যে চিলড্রেন বা তার যে স্টুডেন্টস তারা সবসময় ইয়ং থাকে, এবং এই যে ইন্টিমেসিটা তাকে সবসময় ইয়ং রাখে এবং তাকে সবসময় চেয়ারফুল রাখে। সো পারপেচুয়াল কন্ট্যাক্ট উইথ বার্ডিং ইয়থস কিপস হিম হ্যাপি অ্যান্ড চেয়ারফুল। দেয়ার আর মোমেন্টস হোয়েন ডোমেস্টিক ওয়ারিজ ওয়ে হেভিলি অন হিজ মাইন্ড। এবং একজন টিচারের মাথাতে অনেক সময় চাপ আসে, কিন্তু বাট দ্য ডিলাইটফুল কম্পেনি অফ ইনোসেন্ট চিলড্রেন মেক্স হিম ওভারকাম হিজ ট্রান্সিয়েন্ট মুড অফ ডিসপেয়ার। এই ট্রান্সিয়েন্ট মুডস মানে যেগুলো খুব তাৎক্ষণিক বা ক্ষণিকের, সেই ডেসপেয়ারিং মুড তার মধ্যে আসে, কিন্তু যখনই আবার তার চিলড্রেনে বা তার স্টুডেন্টসের কথা তার মনে পড়ে, তখনই সে আবার চেয়ারফুল হয়ে যায় একজন টিচার। তাহলে এখানে দেখো প্রিসাইজ ফর্মটা আমি কী লিখতে পারি, যে টিচিং ইজ দ্য নোবেলেস্ট প্রফেশন, এটা আমি টাইটেল দিয়েছি। এরপর আমি লিখতে পারি যে টিচিং হচ্ছে একটা নোবেলেস্ট প্রফেশন। এরপরে টিচার নিজে, টিচার কে, হু ইজ টিচার? টিচার হিমসেলফ লিডিং এ সিম্পল অ্যান্ড পিওর ডিসিপ্লিন লাইফ, তাকে আমরা টিচার বলবো যে নিজে কিন্তু এই কাজগুলো করছে। ক্যান মোল্ড দ্য ক্যারেক্টার অফ দ্য ইয়ং চিলড্রেন। এবং তারপরে টিচার একজন শিশুর বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাচ্ছে, অ্যান্ড মেক দেম নিট অ্যান্ড গুড ম্যানার সিটিজেন্স। এরপরে এখানে দেখো লাস্টে বলেছে, তাহলে আমি এখানে বলে দিলাম যে টিচার কী কী করে। এরপর লাস্টের যে প্যারাগ্রাফটা ছিল এখান থেকে আমি লিখবো। এখানে মূল বক্তব্যটা ছিল যে টিচার কখনো কখনো নিজে ডিপ্রেসড হতে পারে, কিন্তু তার যে কন্ট্যাক্ট উইথ দ্য চিলড্রেন বা উইথ হিজ স্টুডেন্টস
সেইটা তাকে সবসময় চেয়ারফুল রাখে। তাহলে এখানে আমি লিখেছি দেখো, দ্য কোম্পানি অফ দ্য চেয়ারফুল ইউথস কিপ হিম হ্যাপি অ্যান্ড হেল্প হিম ওভারকাম হিজ মুডস অফ despair too. The intimacy বা the relationship with his students that help him overcome, হেল্পের সাথে টু হবে না এখানে, that help him overcome his moods of despair, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। এই হেল্পের সাথে যেখানে টু হচ্ছে না এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়, হেল্প থাকলে এখানে টু বসবে না। এরপর দেখো নেক্সট স্যাম্পল, when we survey our lives and efforts we soon observe that almost the whole of our actions and desires are bound up with the existence of other human beings। বলছে যখন আমরা একটু ভালো করে অবজার্ভ করি আমাদের জীবন সম্পর্কে, তখন আমরা দেখতে পাই যে আমরা আসলে একটা সুতোয় বাঁধা, কি আমাদের সোসাইটির মধ্যে আমরা একটা সুতোয় বাঁধা। we notice that whole nature resembles that of the social animals, এবং সবাই হচ্ছে আমরা সোশ্যাল অ্যানিমালস, উই ইট ফুড দ্যাট আদার্স আর প্রডিউসড, এবং আমরা সেই খাবারগুলো খাই যেগুলো অন্যরা বানিয়েছে, অ্যান্ড উইয়ার ক্লথস দ্যাট আদার্স আর মেড, এবং যে পোশাক পরি বা জামা কাপড় পরি সেগুলো অন্যরা বানিয়েছে, এবং লিভ ইন হাউসেস দ্যাট আদার্স আর বিল্ড, একইভাবে থাকি কোথায়, যেটা বাড়ি, যে বাড়িটা অন্য কেউ বানিয়েছে। So the greater part of the knowledge and beliefs has been passed on to us by other people through the medium of a language which others have created, এবং আমাদের যে নলেজ বা আমাদের বিলিফ সেগুলো আমাদের কাছে এসেছে কীভাবে, আমাদের ওল্ডার জেনারেশন যত আমাদের অ্যানসেস্ট্রির কাছ থেকে আমাদের কাছে এসেছে, তাহলে এগুলো কোনো কিছু আমাদের নয়। এবং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আমরা কথা বলছি সেই ল্যাঙ্গুয়েজটা বহুদিন আগে তৈরি, একটা প্রি এক্সিস্টিং এলিমেন্ট। উইদাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেন্টাল ক্যাপাসিটিস উই উড হ্যাভ বিন পুয়ার ইনডিড কম্পারেবল টু হায়ার অ্যানিমালস, এবং আমাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ না থাকতো, মেন্টাল ক্যাপাসিটি না থাকতো, তাহলে আমরা এই যে সুপিরিয়র হিউম্যান বিং, মানুষ শ্রেষ্ঠ বলা হয়, শ্রেষ্ঠ জীব, তো সেটা হতে পারতো না বা পারতাম না। সো উই হ্যাভ দেয়ারফর টু অ্যাডমিট মানে স্বীকার করা, অ্যাকসেপ্ট উই ও, ওর মানে আমরা ঋণ করেছি বা আমরা এখানে আমরা ঋণী, উই ও আর প্রিন্সিপাল নলেজ ওভার দ্য লিস্ট টু দ্য ফ্যাক্ট অফ লিভিং ইন হিউম্যান সোসাইটি। এবং এটা কেন হয়েছে, ওয়াই ইজ বিকাম পসিবল, ইট হ্যাজ বিকাম পসিবল ফর লিভিং ইন হিউম্যান সোসাইটি, একটা হিউম্যান সোসাইটি থাকার জন্য হয়েছে। The individual, if left alone from birth, would remain primitive and beast-like in his thoughts and feelings to a degree that we can hardly imagine. এবং একটা ইন্ডিভিজুয়ালকে যদি সোশ্যালি অ্যালিনেট করে দেওয়া হয়, সোশ্যালি থেকে সেপারেট করে দেয়, তাহলে তার মধ্যে এমন কিছু কোয়ালিটি জন্মে যাবে যেগুলো বিস্ট লাইক, যেগুলো হিউম্যান নয়, HUMANE, মানে মানবিক নয়। দ্য ইন্ডিভিজুয়াল ইজ হোয়াট হি ইজ অ্যান্ড হ্যাজ দি সিগনিফিকেন্স দ্যাট হি হ্যাজ, নট মাচ ইন দ্য ভার্চু অফ ইন্ডিভিজুয়ালিটি। যে একজন ইন্ডিভিজুয়াল পার্সন এক্সিস্ট করে কিসের দ্বারা, না সে যে অন্য মানে গ্রেটার সোসাইটিতে তার সাথে কানেক্টেড, এর মাধ্যমে তার এক্সিস্টেন্সটা ফুটে ওঠে, বাট ওয়েদার অ্যাজ এ মেম্বার অফ গ্রেটার হিউম্যান কমিউনিটি, বোঝা গেল, হুইচ ডাইরেক্টস ইজ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এক্সিস্টেন্স ফ্রম দ্য ক্র্যাডল টু দ্য গ্রেভ। এবার এর ফলে তার ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল এক্সিস্টেন্স তৈরি হচ্ছে। ক্র্যাডল মানে হচ্ছে যেখানে শিশুকে দোলনার মতো দোলনা বলতে পারো, শিশু দোলনা, এবং গ্রেভ মানে হচ্ছে যেখানে মানুষ জীবনের শেষে যায়, শ্মশান। পুরো লাইফ জার্নিটাতে, দ্য লাইফ অফ জার্নি ইজ ডাইরেক্টেড বাই আ সোসাইটি, এবং আমাদের জীবনে সোসাইটির যে প্রভাব সেটাকে দেখানো হচ্ছে প্যাসেজটাতে। তাহলে আমি এখানে প্রিসাইজ ফর্মটা কী লিখতে পারি, দেখো, ম্যান আর সোশ্যাল বিং, আশা করি এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হতে পারে, ম্যান আর সোশ্যাল বিং, এই কথাটাই বলেছে আগের চ্যাপ্টারটাতে। তো অ্যাজ এ সোশ্যাল বিং ওয়ান্স লাইফ অ্যাকশনস ডিজায়ার্স আর সামহাউ ডিটারমিন বাই দ্য সোসাইটাল রুলস। এটা পড়ে যেটা বুঝলাম যে মানুষের সোসাইটিতে বেঁধে থাকা বা মানুষের সোসাইটিতে থাকা, এখানে দেখো বাউন্ড আপ কথাটা আছে, তো মানুষের সোসাইটিতে যে এক্সিস্টেন্স সেটাকে নিয়ে বলা হয়েছে। তাই আমি লিখেছি যে অ্যাজ এ সোশ্যাল বিং ওয়ান্স লাইফ অ্যাকশনস ডিজায়ার্স আর সামহাউ ডিটারমিন বাই দ্য সোসাইটাল রুলস। সো ইন এ ম্যাটার অফ ফুড, এবার দেখো একটা কথা ছিল যে খাবার হোক বা জামা কাপড় হোক, সব কিছু তো আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট। তার জন্য আমি লিখেছি ইন ম্যাটার অফ ফুড, ক্লথস, বিলিভস, নলেজ, হিউম্যান বিংস আর ডিপেন্ডেন্ট অন আদার্স। ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছিল, সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রি এক্সিস্টিং এলিমেন্ট, যেটা আমরা অ্যাডপ্ট করেছি শুধুমাত্র, অ্যাডপ্টেড বাই দ্য নেক্সট জেনারেশন, পরের জেনারেশন অ্যাডপ্ট করছে আগের কাছ থেকে, তাই লিখেছি সিম্পলি অ্যাডপ্টেড বাই দ্য নেক্সট জেনারেশন বা ফলোয়িং জেনারেশন, নেক্সট জায়গায় ফলোয়িং করতে পারো। হিউম্যান বিংস আর ডিফারেন্ট ফ্রম বিস্ট বিকজ অফ লিভিং ইন এ হিউম্যান সোসাইটি বা লিভিং ইন এ সোসাইটি। একটা সোসাইটিতে থাকার জন্যই মানুষের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এসেছে বা একসাথে থাকতে শিখেছে তারা, তার মধ্যে বিস্টলি কোয়ালিটিগুলো জন্মায়নি। যদি তাকে একলা ফেলে দেওয়া হতো, দেখো এটা এই পয়েন্ট এখানে ছিল যে সোশ্যালি যদি কাউকে অ্যালিনেট করে দেওয়া হয় বা সে যদি তাকে আলাদা করে দেওয়া হয়, এখানে পয়েন্টটা ছিল এখানে আছে দ্য ইন্ডিভিজুয়াল ইফ লেফট অ্যালোন ফ্রম বার্থ would remain primitive। আমি এখানে সেই জিনিসটা লিখেছি, দেখো, সোশ্যালি অ্যালিনেটেড বিং উড গ্রো বিস্ট লাইক, দ্য গ্রেটার হিউম্যান কমিউনিটি গাইডস ম্যানস ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এক্সিস্টেন্স। তাহলে একদম সোশ্যালি এলিনেটেড মানে সেপারেটেড, সে মানুষ কী হয়ে যাবে, বিস্ট লাইক হয়ে যাবে। এবং আমাদের যে এক্সিস্টেন্স সেটা কিসের মাধ্যমে ডিটারমিন করা হচ্ছে বা নির্ধারণ করা হচ্ছে, দ্য গ্রেটার হিউম্যান কমিউনিটি গাইডস, এবং গোটা মানে যে বৃহত্তর জগতের মাধ্যমে, আমরা তো একটা অঙ্গ মাত্র,
এবং বৃহত্তর জগৎটা হচ্ছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বলছে দিস গ্রেটার হিউম্যান কমিউনিটি গাইডস ম্যানস মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এক্সিস্টেন্স। আমাদের যে অস্তিত্ব সেটা সেটা কার দ্বারা গাইড হচ্ছে? গ্রেটার হিউম্যান কমিউনিটি দ্বারা। তাহলে এইভাবে আমরা এখানে এই মিনিংটাকে ফুটিয়ে তুললাম। তো এই ছিল আজকের প্রিসি রাইটিং। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং কোনো প্রশ্ন মতামত থাকলে, কোনো ডাউট থাকলে সেটা কমেন্টে জানাবে। এবং যারা নতুন তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এরপর নতুন ট্রান্সলেশন, প্রিসি রাইটিং এবং রিপোর্ট রাইটিংয়ের উপরে ভিডিও লেকচার নিয়ে চলে আসবো পরের ভিডিওতে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো স্টে ওয়েল, স্টে হ্যাপি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।